আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান। বছরের প্রথম দিন পয়লা জানুয়ারির প্রথম দিনেই পলিটিক্স ক্লাবের মুখোমুখি হচ্ছি। আজকের আলোচনার দ্বিতীয় পর্ব। আমাদের আজকের অতিথি সৈয়দ মোখলেসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কেমন আছেন মোখলেস ভাই? জি আলহামদুলিল্লাহ। প্রথম দিনেই ভালো আছেন না গত 24 সালে ভালো ছিলেন, কোনটা? আমাদের রাজনীতি ভালো থাকা কি, প্রবীণ রাজনীতিবিদদের দুর্দিন যাচ্ছে, কি আপনি কি দুর্দিন যাচ্ছে বলে মনে করেন? এবং প্রবীণদের বয়সের একটা ব্যাপার আছে, অনেকে অল্প বয়সে প্রবীণ হয়ে যায়, অনেকে বেশি বয়সে হয়। আসলে আপনার বয়স কত? আমার 66, মানে 66 বছর বয়স, কিন্তু আমি তো মনে করি যে আপনি এখনো তরুণ। অবশ্যই তো আপনার মধ্যে একটি আশঙ্কা আপনি লক্ষ্য করছেন যে প্রবীণরা রাজনীতিতে উপেক্ষিত হচ্ছে এবং মানে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এটা কিসের প্রেক্ষিতে বললেন আর কি, আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বছরের প্রথম দিন, ইংরেজি নববর্ষ 2025। দেশবাসীর সবাইকে বাংলাদেশ উন্নয়ন পার্টি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রাজু আহমেদ খানের গ্রিন পার্টির অফিস থেকে লাইফে আইসে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশে রাজনীতি প্রবীণদের, যারা প্রবীণ রাজনৈতিক দল আছে, প্রবীণ লোক আছে, তাদের রাজনীতিতে যেন একটা দুর্দিন যাচ্ছে আমি মনে করি। আজকে দেখতে পাচ্ছি কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাই আজকে দেশে রাজনীতি নিয়ে আসে, কিন্তু একটা বিজ্ঞ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোনো পরামর্শ নিয়ে তাদের রাজনীতি নাই। আজকে এই কারণেই দেশে আজকে দুর্দশা। আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি করতে হলে একটা মানুষের অভিজ্ঞতা লাগে, একটা যে কোনো জিনিস করতে গেলে তার অভিজ্ঞতা লাগে। কিন্তু আমি কলেজ ইউনিভার্সিটি বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আমি রাজনীতিতে মানে আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই আমি মনে করি সব ক্ষেত্রেই একটা অভিজ্ঞতা কাজে লাগে। আমি মনে করি যে যারা ছাত্র তারা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু রাজনীতি হাতে করি তো নিতে হবে। আজকে এই আমি দেখতে পাচ্ছি যে আজকে রাজনীতি হাতে করি নাই বলে আজকে তারা রাজনৈতিক দলগুলো করতে পারছে না। আজকে 31শে ডিসেম্বর তারা শহীদ মানে জড়ো হয়েছিলেন যে তারা একটা রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন। দিক নির্দেশনা দিতে পারে না, এই মূল কারণ তাদের ওই রাজনীতি করার অভিজ্ঞতা নাই বলেই তারা রাজনৈতিক পদক্ষেপগুলো নিতে পারেনি। আমি মনে করি যারা সমন্বয়ক আছে তাদের কাছে অনুরোধ জানাবো, অবশ্যই তোমরা দল গঠন করবা, কিন্তু দল গঠন করবা প্রবীণ নবীনদের সমন্বয়ে। কারণ প্রবীণদের বাদ দিয়ে রাজনীতিক হবে না। প্রবীণ নবীনদের সমন্বয়ে একটা রাজনৈতিক দল হোক, নতুন দল হোক, এটা আমরা চাই। আমরা বিগত দলগুলো যারা ছিল, আমরা বিগত দল যারা দেশকে পরিচালনা করছে তাদের আমরা চাই না। আমরা নতুন দলের নতুন নেতৃত্ব চাই। প্রবীণ নবীনদের সমন্বয়ে একটা দল করা হোক, এই আহ্বান জানি আমি সবাইকে। মানে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটা দল বা একটা জোট বা একটা রাষ্ট্র পরিচালনার কাঠামো তৈরি করতে চাচ্ছেন আপনি। কেননা যে প্রবীণদের অভিজ্ঞতা খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলি তার বাস্তব জীবনের মধ্য দিয়ে তৈরি হয় এবং তরুণদের শক্তি এবং সাহস সঙ্গে সম্মিলিত হয়। এই সবগুলোর সম্মিলনে একটি সঠিক মাত্রা যোগ হয় বাংলাদেশের মানে রাজনৈতিক অভিযাত্রা। আপনি সেরকম চাচ্ছেন? অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে 43তম BCS গেজেট থেকে বাদ পড়া চাকরি প্রার্থীরা। তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিসের জন্য? হয়তো রাজনৈতিক কোনো কোনো দলের গন্ধ আছে নাকি, এর জন্য কি লেখাপড়া দায়ী কিনা? মানে যে লেখাপড়া যারা করে তাদের জন্য নতুন নতুন দুঃসংবাদ আসছে, নতুন বই এখনও পায়নি, NCTV বলছে আমাদের ছাপানো হয়নি,
বা দুর্নীতি বাজার ছিল, ছাঁটাই বাছাই করতে করতে দেরি হয়ে গেছে। তো এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধও আছে। ডক্টর ইউনূস যেন আজকে বাণিজ্য মেলা উদ্বোধনের সময় বলেছেন যে মানুষ সবাই উদ্যোক্তা, শ্রমিক নয়। তো সবাইকে উদ্যোক্তা হওয়ার কথা বলেছেন, কিন্তু উদ্যোক্তা হতে হলে তো পুঁজি লাগে, তাই না? পুঁজি পাবে কোথায়? বাংলাদেশের সার্বিক অর্থনীতিকে উন্নয়ন করতে এই নতুন রাজনীতির যে আহ্বান জানিয়েছেন, আর কিছু এর সঙ্গে সংযোজন করবেন? হ্যাঁ, অবশ্যই করব। আমি এই বই নিয়ে বলতে চাই যে বিগত যতগুলো সরকার ছিল, তা কারণ একটা শিশু বাচ্চা যখন স্কুলে যায় প্রথম একটা নতুন বই পাইলে তাদের মনটা একটু ভালো লাগে, কারণ ওই বছরের শুরুতেই আমরা দেখেছি যতগুলি সরকার আছে নতুন বছরের প্রথম দিকে বই দেওয়ার হয়েছে, কিন্তু এইবার কেন দিতে পারলো না জানি না। তবে আমি মনে করি এই বই ছাপানো বাংলাদেশে প্রেসগুলো এককভাবে সম্ভব হয় না মনে হয়। আর এটা দেখতে পারলাম এবার সরকার, গত সরকার ভারত থেকে ছেপে এনেছিল, কিন্তু আমি মনে করি যে এই শিশুদের এবার তো আর বাইরে থেকে ছাপাবে না, ছাপা নেই, কিন্তু আমি মনে করি আমাদের তো দক্ষতা সেই রকম অর্জন করে নেই, কিছু কিছু কাজ বাইরের থেকে করে আনতে হবে। আজকে যদি এই মাসের ভিতরে যদি আপনি বই না দিতে পারেন তাহলে মনে হয় শিশুদের মন ভেঙে যাবে, কারণ আমরা ছোট ছিলাম তখন আমরা নতুন বইয়ের গন্ধ পেয়ে আমরা আনন্দিত বোধ করতাম এবং বই পড়ার একটা উৎসাহ বেশি জাগতো। আমি মনে করি এই মাসের ভিতরে আপনারা এই প্রত্যেকটা স্কুলে বই দেওয়ার ব্যবস্থা করেন। আর যদি যারা এই সীমা সব দিয়েছিলেন, নির্দিষ্ট সময় দিয়েছিলেন, এই সময়ের মধ্যে যদি বই না করতে পারে তাদের আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো। অবশ্য এনসিটিভি ঘোষণা করেছেন যে এই মাসের 20 তারিখের মধ্যে বই পাওয়া যাবে। তো আমি মনে করি যে এখানে ছাপার কাজে যারা জড়িত ছিল তাদের মধ্যে দুর্নীতির খবর পাওয়া গেছে, সেখান থেকে কিছু লোকজনকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে একটা লেজেগোবরি অবস্থা হয়েছে। তবু শিশুরা তো, বাচ্চারা তো এত কিছু জানতে চায় না। বাচ্চারা জানবে রাষ্ট্র আমাকে বই দিতে পারেনি প্রথম দিনেই, আর আগামীতে এই সমস্যা যেন না থাকে, যে কোনো সমস্যা উদ্ভব মানে সমস্যার সৃষ্টি হওয়ার 2-3 মাস 4 মাস আগে থেকেই বোধহয় প্রস্তুতি নেওয়া উচিত। তো দেশবাসীর উদ্দেশ্যে আপনি আপনার শেষ বার্তা কি দিবেন? শেষ বার্তা হলো যে আমরা চাই, কারণ অন্তর্বর্তীর কারণ যেই সরকার আছে এই পর্যন্ত অনেক প্রায় 3-4 মাসের উপরে হয়ে গেল, কিন্তু কোনো সংস্কারই আমার চোখে পড়েনি। এই সংস্কার করে সময় কালো সময় না নিয়ে অতি শীঘ্রই একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়া দেওয়ার আমি মনে করি যুক্তিযুক্ত হবে। কারণ আজকে এই যেই হারে আজকে এই যে সচিবালয় আগুন, এই অন্যান্য ছাত্রছাত্রীদের আন্দোলন, এই যে আজকে আমরা দেখতেছি বিশেষ ক্যাডার যারা তারা আজকে আন্দোলনে যাচ্ছে, এটি কেন হচ্ছে? একটা নির্বাচিত সরকার হলে এই আন্দোলন যেত না। আমি মনে করি একজন বিসিএস ক্যাডারে যারা পড়াশোনা করে, অনেক কষ্ট করে তারা পড়াশোনা করে, কারণ তারা চাকরির আশায় পড়াশোনা করে, অনেক বিসিএস করার পরও তারা চাকরি পায় না। এটা রাজনৈতিক ইস্যুতে না নেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকার আহ্বান জানাবো যে এই রাজনৈতিক দলই করুক, তারা তাদের পড়াশোনার মাধ্যমে যদি তার যোগ্যতা থাকে তাকে চাকরি দেওয়ার আমি আহ্বান জানাই। কারণ একটা বিশেষ নৈতিক অধিকার একটা তাদের দেওয়া উচিত, তাদের আন্দোলন সঠিক কিনা এটা যাচাই বাছাই করে। এখানে তো সব লোক যারা যারা আছে বিশেষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যারা আসছে চাকরির আশায়, এদের মধ্যে তো সব ভালো মন্দ নিয়ে আসে। আমার একটা পায়ে একটা পিঁপড়া কামড় দিতে পারে, এনে অনেক পিঁপড়া আছে, কিন্তু যেই পিঁপড়াটা কামড় দিয়েছে আমি কিন্তু নির্দিষ্ট করতে পারবো না। আমরা কি করি, সব পিঁপড়াকে ডলা দিয়ে মারে। তো এরকম করে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো বিশেষ ক্যাডারে যারা পাশ করে আসে সবাই কিন্তু ভালো ছাত্র, এর মধ্যে খারাপ কিছু থাকতে পারে, তাই বলে ভালোদের চাকরি হবে না এটা আমি মেনে নিতে পারি না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান দেবো যাচাই বাছাই করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের চাকরি থেকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু তাদের চাকরির ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলায় বলেছেন
উদ্বোধনকালে যে সবাইকে উদ্যোক্ত হতে হবে, এই কথা আমি মানলাম, সবাইকে উদ্যোক্ত হতে হবে, কিন্তু শ্রমিক নয় কেন বললেন? কারণ শ্রমিক ছাড়া তো উদ্যোক্তাদের কোনো কাজ নাই। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে, শ্রমিকদেরকে পুনর্বাসন করতে হবে, শ্রমিকদেরকে উৎসাহিত করতে হবে বেশি বেশি কাজ করার জন্য। শ্রমিক না হয়ে সবাই উদ্যোক্ত হয়ে গেলে শ্রমিক যাবে কোথায়? অবশ্যই আমি একটা কথা আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, আমি দুটা সেক্টর হলো আমি মনে করি অন্তর্বর্তী সরকারের রাখা উচিত। একটা হলো শ্রমিক আর একটা হলো কৃষক। কারণ কৃষক শ্রমিকের লোক না থাকলে তাদের কথাগুলো তুলে ধরা আমলারা করবে না। আজকে বাণিজ্য মেলায় যে আপনার উদ্বোধন করলেন, আমি আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু বাণিজ্য মেলায় একটা যে যারা পণ্য তৈরি করে, কারা তৈরি করে? সেই পণ্য তৈরি করে শ্রমিকরা। সেই শ্রমিকদের এই সেখানে তাদের একটা অডিটোরিয়াম করা দরকার, যাদের বিনিময়ে আমরা এই শিল্প কারখানাগুলো চালাই। তাদের জন্য তাদের মূল্যায়ন করি। আমার মনে হয় যে শিল্পমেলায় তাদের একটা কি বলে একটা রুম বা একটা গ্যালারি করে দেওয়া উচিত, থাকা উচিত, যার শ্রমিকরা সেখানে থেকে তাদের কর্মের এগুলো জানাতে পারে যে আমরা এই প্রসেসে আমরা জিনিসগুলো তৈরি করি। তাহলে আমার মনে হয় বাণিজ্য মেলাটা আরো সাকসেস হবে। প্রধান উপদেষ্টা শ্রমিকদের অবশ্য তুচ্ছ করেননি, তবে মানুষদেরকে বেশি বেশি উদ্ভাবনী ক্ষমতাকে প্রয়োগ করার জন্য হয়তো উদ্যোক্তা হতে বলেছেন। কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে শ্রমিকদেরকেও প্যাট্রোনাইজ করতে হবে এবং শ্রমিক থাকবে। সবাইকে উদ্যোক্তা হতে বলেছেন, কেউ শ্রমিক হবেন না এরকম বলাটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলাটা ঠিক হবে না। কারণ বাংলাদেশ একটি গরিব দেশ, বাংলাদেশের মানুষ খেটে খেতে পছন্দ করে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য তাদের পক্ষে তাদেরকে উচ্চতম আসনে দেওয়া উচিত। কেউ কেউ অবশ্যই উদ্যোক্তা হবেন। তা দেশবাসীর উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য আমরা শুনছিলাম এবং সেই সাথে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আগামীতে আপনার কাছ থেকে আরও কিছু সামাজিক ব্যবসা সম্পর্কে জানতে পারবো। ইতিমধ্যে একটি সামাজিক ব্যবসা গ্রিন ফুড প্রোডাক্টসের আপনি ব্যবস্থাপনার পরিচালক হয়েছেন, আমিও আপনার সঙ্গে আছি এবং সেখানে আমরা কনজিউমার আইটেমগুলোকে বাজারজাত করার জন্য আমরা উদ্ভাবক, আমরা উদ্যোক্তা হতে যাচ্ছি এবং সেজন্য আমাদের যারা কাছের মানুষ, যারা আমাদের যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং যারা আমাদের সমমনা, তাদেরকে আহ্বান জানাচ্ছি। আগামী শনিবার আমাদের 2x2 পুরোনো পল্টন অফিসে আজিজ অটোসের দোতলায় আমাদের বিজনেস মিটিং আছে গ্রিন ফুড প্রোডাক্টসের।